দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতা তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। কোন দলের দাবি জাতির উপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত। একতরফা ফ্যাসিস্টের দোষর না বলার আহ্বান আনিস ও হাওলাদারের। জাপায় ভর করে আওয়ামী লীগের ফেরার শঙ্কা মান্নার। পোষ্য কোটা নিয়ে অস্থিরতা রাজশাহী বিশ্ববিদ্যালয়। অবরুদ্ধ প্রভিসি। জমে উঠেছে চাকসু নির্বাচন। আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেউ যেন দলের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সকলকে সচেতন থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। কিশোরগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকে পুরাতন স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, একটি প্রত্যাশা করে বিগত 16 বছর ধরে জনগণ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। রাজনৈতিক দলগুলো মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিদায় হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে। এর 95 ভাগ প্রস্তাবনা বিএনপি দেশের মানুষের সামনে আরও আগেই উপস্থাপন করেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, তার জন্য আমরা সচেতন থাকব। তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়েছে। সেই নির্বাচনে যদি 31 দফার পক্ষে রায় নিয়ে আসতে হয়, তাহলে ধানের শীর্ষের নেতাকর্মীদের একটি লক্ষ্য থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে। বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং জনগণ। এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে, জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে। সবাইকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব একথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল বলেন, তারা জানে না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করেছে তারাই নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে গণভবনে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব ঘটনায় ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানান। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং তা নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা সম্ভব। তিনি বলেন, হাসিনা দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হয়েছে, যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচারের এবং নৃশংসতার ইতিহাস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ জাদুঘরে যারা আসবেন তারা ৫ আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামায়াত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা। আলোচনা আন্দোলন দুটোই একসাথে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে, এই উন্নত দেশগুলোতেও গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন আহমেদ। বলেন, ১৯৯১ সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছু সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের দাবি জাতির উপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এই সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সবার অংশগ্রহণে অন্তর্বর্তী সরকার গঠন হলেও সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে।
জাতীয় পার্টিকে একতরফা ফ্যাসিস্টের দূষণ না বলার আহ্বান জানিয়েছেন দলটির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী বলে বর্তমান সময়ে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে। জাতীয় পার্টিকে আগেও অনেকবার নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতার জন্য কখনো হত্যা এবং অপকর্মে জড়ায়নি বলে দাবি করেন তিনি। বলেন, এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছে। দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গত এক বছরে চাঁদাবাজি ও দখলদারিতে দেশে অস্থিরতা বেড়েছে। বর্তমান সময়ে সংস্কারের কথা হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন করতে যে সরকার ক্ষমতায় আসবে তার আন্তরিকতা দরকার। জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো সংস্কার অসম্ভব। জাতীয় পার্টি ইচ্ছাকৃতভাবে কোন রাজনৈতিক হত্যার সাথে কখনো জড়িত ছিল। সরকার গঠন করতে চান, সেই ক্যালকুলেশনের করে আমাদের উপর দায় দায়িত্ব দিয়ে এই দেশের নির্বাচনের প্রক্রিয়াকে আপনার প্রশ্নবিদ্ধ করবেন। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোন সংস্কারের ইতিহাস লেখা সম্ভব হবে না। তাই আপনারা আমাদের সন্তানেরা থাকবে, আমরা চলে যাব, দেশের জন্য সংস্কারের বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন। তিন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে ঐকমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মান্না বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেবার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াত দুপক্ষের সাথে আলোচনার সুযোগ রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নির্বাচনের আরো 5 মাস বাকি আছে, তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটা পরিবর্তন। মান্না বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করে এলাকাভেদে। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা নেই, এটা বিএনপি বলছে। এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো। এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইউনূস আসবার পরে। আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে। এর মধ্যে আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপার না, সেটেলমেন্টটা এইখানেই হবে, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমেরিকার ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসলে এখানে হচ্ছে না। এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন? অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে, এরকম না। প্রফেসর ইউনূস কী খেয়ালের বসে 3 জনকে ডেকেছেন তাও বুঝি না। রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে প্রভিসি, প্রক্টর, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও দস্তাদস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে জুবিলি ভবনের বারান্দায় এই ঘটনা ঘটে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কোটা প্রথা বাতিলের দাবি জানায়। দুপুরে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন খান প্রশাসনিক ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠলে শিক্ষার্থীরা তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেয়। পরে তিনি উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করলে শিক্ষার্থীরা তার পিছু নিয়ে সেখানেও হাজির হয় এবং উপাচার্যের বাসভবনে ঢুকতে বাধা দেয়। শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে যান উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এক পর্যায়ে জুবিলি ভবনের বারান্দায় গেলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এ সময় উপাচার্য জুবিলি ভবনের 2য় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। এদিকে 7ম দিনের মতো সকাল থেকেই ক্যাম্পাস ও হলগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ ভিপি, জিএস ও এজিএস পদে
প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। সব মিলিয়ে কার্যনির্বাহী পরিষদ পদে মনোনয়ন জমা দিয়েছেন 429 জন প্রার্থী। চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে 12 ও 11 জন মনোনয়ন দিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। 5টি আসনের বিপরীতে মোট 84 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুধু নির্ধারিত সদস্য 5 পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 32 জন। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। নৌপরিবহন উপদেষ্টা এম সাকাউত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের কোনো বিকল্প নেই। শনিবার চট্টগ্রাম বন্দর হলে কাস্টমস বিদ্যমান সমস্যা চিহ্নিত করা সহ করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। সাকাউত হোসেন বলেন, দক্ষ অপারেটর নিয়োগ না করা হলে বর্তমানে বন্দর অন্ধকারেই থেকে যাবে। অর্থনৈতিক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এতে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এখানে বিদেশি বিনিয়োগ বলতে আপনারা না একটা রং পারসেপশন। বন্দর দিয়ে দিল, বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। আপনার দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে যারা 130, 140, 180 আপনার বন্দর অপারেট করে। PSA সিঙ্গাপুর সে 185টা বন্দর অপারেট করছে। আপনারা ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট অ্যাকসেপ্ট না করেন তাহলে আমরা যেই তিমিরে আছে সেই তিমিরে থাকবো। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তির জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে দর কষাকষি শেষ হলে টার্মিনাল পরিচালনার কাজ পাবে বিদেশি অপারেটর AP মোলার। এই সিদ্ধান্তের সাথে চট্টগ্রাম বন্দরের 41% চার্জ বৃদ্ধির হিসাব মিলাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল। জিয়াউল হক সবুজের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চরে নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক LCT টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে 2 দফায় 39 একর জায়গা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লালদিয়ার টার্মিনাল হবে PPPর ভিত্তিতে, আর তাই PPPর নিয়োগ দেয়া IFCর পরামর্শেই চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে বন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে AP মোলারের সঙ্গে বন্দরের পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে এদেশের লোকাল পার্টনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন নুরুল কাইয়ুম খানের প্রতিষ্ঠান QNS টার্মিনাল সার্ভিসেস। একটা ফরেন অপারেটর এখানে আমাদের এই টার্মিনালটা বানাবে, সেটা হচ্ছে APM টার্মিনাল। কনস্ট্রাকশনের কাজটা কারা করবে না করবে সেটা পরবর্তীতে, আপাতত তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে। এটা ট্রানজাকশন অ্যাডভাইজার অলরেডি রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং সেটার উপরে নেগোসিয়েশন কার্যক্রম চলমান আছে। সেই নেগোসিয়েশন শেষ হলেই তাদের সাথে আমাদের একটা ফর্মাল চুক্তি হবে। যারা নির্মাণ করবে এরাই তো টার্মিনাল এটা BOT ভিত্তিতে পরিচালনা করবে, ওরা বিল্ড করবে, ওরা অপারেট করবে এবং একটা সার্টেন পিরিয়ডের পরে সেটা আবার হ্যান্ডওভার করবে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের আশায় বন্দরটিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রায় $80 কোটি। তবে এ খবরে খুব একটা সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভালো অঙ্কের মুনাফা করার পরও শুধু DP ওয়ার্ল্ড বা AP মোলারকে বাড়তি সুবিধা দিতেই বাড়ানো হয়েছে বন্দরের সেবার মাশুল। হয়তো বিদেশি কোম্পানিরা নিবে, তারা নেওয়ার পরে রেট বাড়লে এটা খারাপ দেখাবে, এখন থেকে আগের থেকে রেট বাড়ায় দিলে তাদের জন্য সুবিধাটা হবে এবং তারা হয়তো আগের রেটে কাজ করতে আগ্রহী না, এরকমও আমরা শুনতে পাচ্ছি। এখন কি কারণে রেটটা বাড়ানোর প্রস্তাবনাটা আসলো? কারণ আগে যারা হ্যান্ডেল করতো তারা তো রেট বাড়ানোর কোনো প্রস্তাবনা দেয় নাই, এখন তো নেভি সরকার চালাচ্ছে। এখন রেট বাড়ানোটা আসলে আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। আর এর কারণে জিনিসপত্রের খরচ বাড়বে, ইম্পোর্টের খরচ বাড়বে, এক্সপোর্টের খরচ বাড়বে। গত আওয়ামী লীগ সরকারের সময়ের মতো বিশেষ কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়ে স্বল্প মূল্যে দ্রুত সেবা দিতে সক্ষম প্রতিষ্ঠানকে লালদিয়ার দায়িত্ব দেওয়ার তাগিদ আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কয় মাস ক্ষমতায় আছে দেশকে এগিয়ে নিতে চায়। পরবর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতির পথে হাঁটবে না, এমন আশাবাদও তার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে এসব বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অর্থ সম্পদ চিরস্থায়ী নয়, হাজার হাজার কোটি টাকার মালিকরা এখন পালিয়ে বেড়াচ্ছে। শিক্ষা এবং মেধা কেউ কখনো কেড়ে নিতে পারে না, এজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে ডাক্তাররা যেতে চান না, এই মানসিকতা থেকে বের হতে হবে ডাক্তারদের। আমরা যে কটা মাস আছি বাংলাদেশ কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে যেতে পারি এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদের তো শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন কেন আবার তারা ওই পাশে না গিয়ে বাংলাদেশকে তারা আরো দ্রুত এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ। আগামী 30 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলন সমস্যাটির একটি সমাধানের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অন্য একটি দেশের উপর নির্ভরশীল ছিল বলে রোহিঙ্গা সমস্যাটি চাপা পড়ে গিয়েছিল। রাজধানী প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ পিআইবি ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফাম এর যৌথ আয়োজনে শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফর সঙ্গী হিসেবে মাত্র 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, জাতিসংঘের এই অধিবেশন 3 মাস ব্যাপী চলবে। 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরলে নতুন করে অন্য দলের প্রতিনিধিদের সেখানে পাঠানো যায় কিনা সেটি সরকার ভেবে দেখবে বলেও জানান প্রেস সচিব। যথেষ্ট চেষ্টা করছে এবং সেই কাজের আলোকে আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে, আবার যেন সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বা ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্যাল ইয়েতে এই ক্রাইসিসটার জন্য নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন। সেই আলোকে ইউএনকে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং রিকোয়েস্টের পরে এই বছর আজকে এই 30শে সেপ্টেম্বর এটার উপরে একটা বড় একটা কনফারেন্স হবে। সেখানে আমরা আশা করছি ইউএনএ সেক্রেটারি জেনারেল নিজেই এটাকে লিড করবেন বা প্রিজাইড ওভার করবেন। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলবেন, অনেকগুলো দেশ থাকবে, যারাই এখানে এই পুরো এটার সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন। আরও আমরা আশা করছি অনেকগুলো দেশ, 150 উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। পূবালী ব্যাংক পিএলসি ঢাকা 3 অঞ্চল ও গাজীপুর অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানদের অংশগ্রহণে 3য় শাখা ব্যবস্থাপক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। এই সময় ব্যাংকটির মহাব্যবস্থাপক বৃন্দ এবং ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসা বৃদ্ধির আহ্বান জানান। 2025 সালে নির্ধারিত লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়। নতুনভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করার দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয় অঞ্চল ও শাখা প্রধানদের। সেই সাথে খেলাপি ঋণ সংগ্রহ এবং নতুনভাবে ঋণ খেলাপি বন্ধেও অঞ্চল প্রধানের নির্দেশ দিয়েছেন মোহাম্মদ আলী। সংবাদ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের বিরুদ্ধে সতর্কতার আহ্বান তারেক রহমানের। বিএনপিকে নিয়ে চলছে ষড়যন্ত্র বলেছেন মির্জা ফখরুল। কোন দলের দাবি জাতির ওপর চাপানো অন্যায় বলেছেন সালাউদ্দিন। মিডিয়া ট্রায়ালে এনসিপি নিতে হচ্ছে সরকারের ব্যর্থতার দায়ও জানালেন হাসনাত। একতরফা ফ্যাসিস্টের দোষর না বলার আহ্বান আনিস ও হাওলাদারের, জাপায় ভর করে আওয়ামী লীগের ফেরার শঙ্কা মান্নার। পোষ্য কোটা নিয়ে অস্থিরতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ প্রভিসি, জমে উঠেছে চাকসু নির্বাচন, আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।